আমি জানি না মানে শেখ পরিবার আর কোনোদিন বিশ্বের কোনো দেশে, বাংলাদেশ তো দূরেই থাক, কোনো দেশের রাজনীতিতে আর ফিরতে পারবে কিনা। আমি স্পেসিফিক্যালি শেখ পরিবারের কথা বলছি। আমার মনে হয় না তারা আর কোনোদিন কোনো অবস্থায় কোনো দেশের রাজনীতিতেই আর ফিরতে। দেখেছি কিভাবে এক একটা কোর্টকে আলাদা করা হয়েছে। এটা আওয়ামী লীগপন্থী কোর্ট, এখানে আওয়ামী লীগপন্থী লয়ার নিতে হবে। এই কোর্টটা মধ্যপন্থী বা এই কোর্টটা নিউট্রাল, এখানে আপনি যাকে মন চায় নিতে পারেন। এটা কিন্তু আমি বলছি ব্যাক ইন 2009-10 এর কথা। এরপরে তো পুরো বিচার বিভাগকে এমনভাবে পলিটিসাইজ করা হয়েছে যে আপনি কোনো কোর্টকে আওয়ামী কোর্টের বাইরে আর চিন্তা করতে পারবেন না। আমরা দেখেছি বিচারপতিরা রাজনীতিতে জড়িয়েছে, আমরা দেখেছি প্রধান বিচারপতিকে দেশ ছাড়া হতে হয়েছে, এবং কিভাবে ডিজিএফআই, এনএসআই মানে ওই সময় যারা গোয়েন্দা সংস্থার ছিলেন তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে কিভাবে সকলের মানে সম্মিলিত প্রচেষ্টায় একজন সিটিং চিফ জাস্টিস বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। এই নজিরগুলো তো খুব ভালো নজির নয়। আমি বিচারপতি মানিকের কথা বলতেই চাই, এবং তার ওপরে মানুষের যে রাগ, মানুষের ঘৃণা, মানুষের ক্ষোভ, এটা কিন্তু কেবলমাত্র একজন বিচারপতি মানিক তিনি মিডিয়ার সামনে এসে কথা বলছেন বলে তার চেহারাটা সকলের সামনে খুব স্পষ্ট, কিন্তু এরকম মানিক কিন্তু একজন না, সারা বিচার বিভাগে এরকম মানিক অনেকগুলো তৈরি হয়েছে। তৈরি হওয়ার অনেক কারণ আছে। এক হচ্ছে দলীয় বিবেচনায় তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে, দলীয় বিবেচনায় তাদেরকে হাইকোর্টে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে, আইন মন্ত্রণালয়ের অধীনে লোয়ার জুডিশিয়ারিকে রাখার ফলে লোয়ার জুডিশিয়ারির পুরো কন্ট্রোলটা আইন মন্ত্রণালয়ের হাতে ছিল, এবং সেই কারণে দেখা গেছে আইনমন্ত্রীর যারা বিরাগ ভাজন তারা কেউ প্রমোশন পান নাই, কারো কোনো ভালো জায়গায় পোস্টিং হন নাই, কিন্তু যারা হয়তো তার দলের লোক বা তার কাছাকাছি কিংবা যে কোনো ভাবেই হোক তার পছন্দের, তাদের পোস্টিং প্রমোশন সবই হয়েছে। সো একেবারে ধরে ধরে বিচার বিভাগকে পলিটিসাইজ করা হয়েছে, যে কারণে আমরা এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার যে রায়, সেটাও কিন্তু এই বিচার বিভাগের কাছ থেকে এসেছে। সেখানেও জালিয়াতি হয়েছে, সেখানেও জালিয়াতি। দেখুন 14, 18 এবং 24 এই তিনটা নির্বাচনের দায় আওয়ামী লীগকে যতটা নিতে হবে, এক খায়রুল হককে ততটাই নিতে হবে। প্রধান বিচারপতি ওই সময় খায়রুল হক ছিলেন, এবং তিনি যেভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিলেন, অর্থাৎ একেবারে একটা পলিটিক্যাল ম্যাটারে জুডিশিয়ারি নিজেকে জড়িয়ে ফেললো, এবং একটা একেবারে টোটালি পলিটিক্যাল ইস্যুতে জুডিশিয়ারি যেভাবে তার রায়টা দিল, এবং তার ফলশ্রুতিতে 14, 18 এবং 24-এর নির্বাচন বাংলাদেশে একটা জালিয়াতির নজির তৈরি করলো। এটার দায় কি জুডিশিয়ারিকে নিতে হবে না? নিতে তো হবে। সো ওই জায়গা থেকে উত্তরণটা এখন আসলে আমাদের সকলের কাছেই একটা চ্যালেঞ্জের। আপনারা 31 দফার মধ্যে কিন্তু সেখানে স্পষ্ট বলেছেন যে আপনারা বিচার বিভাগের স্বাধীনতা করবেন। আসলে কি সেটি সেই 31 দফার মধ্যেই থাকবে নাকি না সেটি বাস্তবায়নের জন্য আসলে আপনারা সেটি করবার জন্য আপনারা আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, মানে জনগণকে সেভাবে কি একটু আশ্বস্ত করতে পারবেন? দেখুন, আমরা তো গত 17 বছরে সবচেয়ে বেশি সাফার করেছি। আমাদের নেতাকর্মীদের সকাল হতো কোর্টের বারান্দায়, সন্ধ্যা হতো কোর্টের বারান্দায়, হাজিরা, জামিনের আবেদন, জামিন নাকচ, হাজতখানায় যাওয়া, আবার জেলে যাওয়া, আবার জামিন চাওয়া, এই চক্রে আমাদের জীবন কিন্তু 17 বছর ঘুরেছে। আমার নামে কিন্তু 8টা বা 9টা মামলা আছে। আপনার নামে? আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আছে 7টা, আর হত্যা মামলা আছে 2টা, ওই 28 অক্টোবরের পরে মতিঝিলের রমনা থানায়। মানে কাকে হত্যা করেছেন বলা হচ্ছে? এখন এটা তো আমি জানি না, আমি জানি না ভাই, সত্যি জানি না। তো এইগুলোর মধ্যে দিয়ে তো আমাদেরকে যেতে হয়েছে। সো আমরা জানি যে আমার একটা পলিটিসাইজড বিচার বিভাগ আসলে দেশের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয় সাধারণ মানুষও কিন্তু, গণমানুষও কিন্তু এখন অনেক সচেতন। সো আগের ওই হিস্ট্রির রিপিটেশন আমার মনে হয় না আর সম্ভব হবে। সুতরাং আপনারা সেভাবেই সচেতন থাকবেন। আমরা একটু যদি আসি, এখন পতিত সরকারে যে কথা বলা হচ্ছে, দুর্নীতি অনিয়মের কথা বলা হচ্ছে, আমি অনেক ক্ষেত্রেই পত্রপত্রিকা যখন পড়ি, গণমাধ্যম দেখি বা টেলিভিশন দেখি, তখন আমার কাছে মনে হতো না এই নিয়ে বোধ হয় মনে হতো সেই সময় অনেকের মধ্যে সৎ, যেটা আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, কিন্তু আমি দেখে আমার কাছে মনে হয় যে আমি কি ভুল দেখছি কিনা, যাকে মনে হতো অতি সৎ না কিছুটা সৎ মনে হতো, কিন্তু দেখা যাচ্ছে উনি অতি দুর্নীতিবাজ। তো এই যে বিগত 15-16 বছরের আমরা দেখেছি যে মুজিব যে মুরাল করা হলো, মুজিব কেল্লা করা হলো, আমরা পদ্মা সেতু বলি, মেট্রো রেল বলি, এবং সর্বশেষ যেটি আমরা দেখতে পাচ্ছি যে মুজিব পরিবারের যে দুর্নীতির কথা বলা হচ্ছে, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? এটা না মানে ভীষণ রকম লজ্জাস্কর একটা ব্যাপার। আপনার মনে থাকবে গত
15-16 বছর আমরা ক্রমাগত শেখ হাসিনার মুখে শুনেছি এতিমের টাকা মেরে খেয়েছে। এই কথাটা উনি না বক্তৃতা করতে দাঁড়ালেই এই কথাটা ইনভেরিয়াবলি উনি দেশনেত্রীর ব্যাপারে বলতেন। আমরা তখন বারবার প্রতিবাদ করেছি, বারবার আপনাদের এই টকশোতে এসে আমি বলেছি যে 2 কোটি টাকা বেড়ে এখন 7 কোটি টাকা হয়েছে, এখন শুনি সেটা আরো বেড়ে 9 কোটি টাকা হয়েছে। ঠিক আছে, আর শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক, এটা উনি হাসতে হাসতে গণমাধ্যমের সামনে বলেন। হেলিকপ্টারে করে যাতায়াত করে, না হলে নাকি তার হয় না। টিউলিপ সিদ্দিকী 4 বিলিয়ন, না ইফ আই এম নট রং, 4 বিলিয়ন ডলার তার 9-6 কথা। সে নাকি ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদে আছেন, সম্ভবত তিনি তার পদ হারাতে যাচ্ছেন। শেখ পরিবারের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, এবং বিশেষ করে এই গত 15 বছরে যারা ক্ষমতার কাছাকাছি গেছে এবং এমপি বা মন্ত্রীর মতন পদে যেতে পেরেছে, আমি দুঃখিত এভাবে বলার জন্য, তারা কেউ সৎ নয়। বিকজ আপনাকে তো ওই সিস্টেমের মধ্যে ঢুকতে হয়েছে, ওই সিস্টেমের অংশ হতে হয়েছে। আপনি চাইলেও আপনার পক্ষে সৎ থাকা সম্ভব হয় না, এটা অসম্ভব। এটা একটা আনহোলি নেক্সাস গড়ে উঠেছিল। কিরকম? আওয়ামী লীগ দল, আওয়ামী লীগ সরকার, ব্যবসায়ী মহল, মিডিয়া এবং জুডিশিয়ারি, এই 5-6টা জিনিস একসাথে হয়ে, সাথে প্রশাসন, এই কয়েকটা জিনিস একসাথে হয়ে পরস্পরের দ্বারা লাভবান হয়েছে এবং পরস্পরকে ছত্রছায়ায় আশ্রয় দিয়ে নিরাপদ রেখেছে। তা না হলে এই 15 বছর কোনোভাবে আওয়ামী লীগের পক্ষে রুল করা সম্ভব ছিল না। সুতরাং আপনি আওয়ামী লীগের মন্ত্রী হবেন, আপনি আওয়ামী লীগের এমপি হবেন, আবার একই সঙ্গে আপনি সৎ হবেন, এটা সোনার পাথর বাটি, এটা আসলে হয় না, ইট ইজ ইম্পসিবল। তার মানে আওয়ামী লীগ শুনলেই মনে হয় যে অনিয়ম এবং দুর্নীতির একটা ছায়া তাদের মধ্যে। আপনার কি আওয়ামী লীগ পন্থী একজন সিনিয়র সাংবাদিক, হ্যাঁ, তিনি একবার বলেছিলেন যে আওয়ামী লীগকে দেখলেই বলতে হবে তুই চোর। আজকে না, উনি মারা গেছেন আরো অনেক বছর আগে, আমি ABM মুসার কথা বলছি। উনি মারা গেছেন তাও 8-10 বছর বোধহয় হ্যাঁ হয়ে গেছে। উনি সেই সময় আওয়ামী লীগের প্রথম আমলেই বলেছিলেন 8 থেকে 14 মেয়াদে যে আওয়ামী লীগকে দেখলেই বলতে হবে তুই চোর। সেটা আওয়ামী লীগ অক্ষরে অক্ষরে প্রমাণ করে গেছে। আপনি আমাকে বলেন, ব্রিটেনের মতন একটা দেশে যেই শেখ পরিবারের সন্তান রাজনীতি করে, সেখানে এমপি হয়, সেখানে মন্ত্রী হয়, তার বিরুদ্ধে যখন $4 বিলিয়ন একটা দুর্নীতির তথ্য সামনে আসে, এবং যেটা নিয়ে ব্যাপক অনুসন্ধান চলছে এখন, এবং সকল টেলিগ্রাফের মতো পত্রিকা রিপোর্ট করছে, সো এটা তো অ্যালার্মিং, তাই না? তাহলে আপনি বাদটা কাকে দেবেন? জয়ের ব্যাপারে, পুতুলের ব্যাপারে কথাগুলো তো আসলে কখনো বলতে পারা যায় নাই মিডিয়াতে, তাই না? গণমাধ্যমে তো বলতে পারা যায় নাই, এটাই বাস্তবতা। তো তাদের এক একজনের বিষয় যদি তদন্ত হয়, আমি জানি না মানে শেখ পরিবার আর কোনোদিন বিশ্বের কোনো দেশে, বাংলাদেশ তো দূরেই থাক, কোনো দেশের রাজনীতিতে আর ফিরতে পারবে কিনা, আমি স্পেসিফিক্যালি শেখ পরিবারের কথা বলছি, আমার মনে হয় না তারা আর কোনোদিন কোনো অবস্থায় কোনো দেশের রাজনীতিতেই আর ফিরতে পারবে। দর্শক, আমরা শুনছিলাম, আমরা এই কথাগুলো নিয়ে আবার ফিরে আসবো এবং আপনাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন তারকা টকশোবিদ, এবং আমরা দেখেছি যে বিএনপির একেবারে যখন দুঃসময়, সে দুঃসময় কিন্তু যেভাবে ভোকাল ছিলেন, এখন একইভাবে কথা বলছেন। ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপিতে ওনার অবস্থান বা আরও অন্যান্য বিষয়গুলো আমরা হয়তো শুনবার চেষ্টা করব। 31 দফার মধ্যে নির্বাচনের সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর তারা, এবং এরপরে নির্বাচন নিয়ে কিন্তু এখন একটা টানাপোড়েনের মতো মনে হচ্ছে আমাদের কাছে। আমরা যারা গণমাধ্যমে দেখি, বিএনপি হয়তো বা একরকম চাচ্ছে, জামাত কিছুটা প্রথমে একরকম, তারপর আর রকম চাচ্ছে, ছাত্ররা আর একরকম চাচ্ছে। তো সে অবস্থার প্রেক্ষাপটে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালে সেরা করার একটা পরিকল্পনা গ্রহণ করছেন। আর পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন করে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারের কাজ, শীঘ্রই একটি নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে। আর নির্বাচন কমিশনার মিস্টার সানাউল্লাহ বলেছেন নির্বাচন কমিশনের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। এখন যেটি হচ্ছে যে আপনাদের সঙ্গে যখন কথা বলা হয় তখন আপনারা বলেন আসলে এগুলি একটা ভাষা একটা রোড ম্যাপের কথা বলা হলে সেই রোড ম্যাপ হয় না। তো এটা নিয়ে কি কোনো তাড়াহুড়া আছে কিনা, যে নির্বাচনটা নিয়ে আপনাদের মধ্যে কোনো? দেখুন, আমাদের মধ্যে কোনো তাড়াহুড়া নাই, কিন্তু একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা তো হওয়া দরকার, তাই না? নানান রকম সংস্কারের কথা আসছে,
আমরা জানি মানুষের এক্সপেকটেশনও কিন্তু অনেক হাই, এবং স্টুডেন্টসরা এবং সাধারণ মানুষ যারা এই মুভমেন্টের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল তারা প্রত্যেকেই কিন্তু নানান রকম সংস্কারের একটা দাবি বা একটা ইচ্ছা অন্তত তারা পোষণ করে। এই সংস্কারগুলো আসলে কাদের হাত দিয়ে হওয়া উচিত? আমরা তো মনে করি একটা নির্বাচিত সরকার ছাড়া আপনি যতই সংস্কার করেন না কেন, পরবর্তী সরকারে যে আসবে তারা যদি সেটা পার্লামেন্টে র্যাটিফাই না করে, পার্লামেন্টে অ্যাপ্রুভ না করে এবং সেটাকে বাস্তবায়ন না করে, তাহলে এখন আপনি যদি 100,000ও সংস্কার করেন কোনো লাভ তো হবে না। তো সংস্কারটা হওয়া উচিত ঐক্যমতের ভিত্তিতে এবং একটি নির্বাচিত সরকার দ্বারা। বিএনপি কিন্তু একবারও বলেনি যে বিএনপি সরকার গঠন করবে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি আজকে প্রথম না, বিএনপি বহু বছর ধরে লড়াইটা বিএনপির কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আপনি যদি সেই 12-13 সাল থেকে বিএনপির লড়াইটার দিকে তাকান, আপনি দেখবেন বিএনপি প্রতিবার বলেছে মানুষ যেন ভোট দিতে পারে, লেভেল প্লেইং ফিল্ড যেন থাকে, কেবলমাত্র কোনো বিশেষ দল বা মতের হবার কারণে কেউ যেন কোনো নির্যাতনের নিবর্তনের শিকার না হয়, প্রশাসন যেন নিরপেক্ষ থাকে, পুলিশ যেন নিরপেক্ষ থাকে, নির্বাচন কমিশন যেন নিরপেক্ষ থাকে, জুডিশিয়ারি যেন নিরপেক্ষ থাকে। অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন করতে যেই পরিবেশটা দরকার সেটা যেন নিশ্চিত করা হয়, তারপরে যে খুশি সে জিতুক। এখনো কিন্তু বিএনপির দাবি ঠিক সেটাই, নির্বাচনটা সুষ্ঠু হোক, যেই ক্ষমতায় আসবে, যেই সরকার গঠন করবে, যেই পার্লামেন্টে যাবে তাদের হাত দিয়ে সংস্কারটা হোক, তাহলে সেই সংস্কারটা স্থায়ী হবে, টেকসই হবে। এখন আপনি যতই সংস্কার করুন না কেন, পরের সরকার যদি সেটা না মানে হবে না। আর নির্বাচন নিয়ে ধোঁয়াশার কথা আপনি বলেন তো কিরণ ভাই, এই যে অগস্টে গণ অভ্যুত্থান হলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে জানুয়ারির মাঝামাঝি, 5 মাস কিন্তু হয়ে আরো কয়েকদিন পারও হয়ে গেছে। এখনো আমরা সরকারের তরফ থেকে কোনো স্বচ্ছ ধারণা পাইনি কবের মধ্যে নির্বাচন হতে পারে। আপনি বলতে পারেন যে এই সরকার তো বলেছে, চিফ অ্যাডভাইজার বলেছে যে এই ডিসেম্বর কিংবা জানুয়ারি 2026, ফার্স্ট কোয়ার্টার 2026। পরের দিনই কিন্তু তার প্রেস সচিব শফিক ভাই উনি বলেছেন জুন 2026। আবার আমরা দেখলাম প্রধান নির্বাচন কমিশনার বলছে এটা আসলে আবহাওয়ার উপরও নির্ভর করে। এখন আবহাওয়ার উপরে যদি নির্ভর করে তাহলে তো জুন 2026 হওয়ার কথা না, কারণ আমরা সাধারণত জুন জুলাইতে বর্ষাকাল, গরমকাল এই সময় সাধারণত আমরা ভোটের আয়োজন করি না, আমরা করি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে ভোটের আয়োজন। তো তাহলে সেই 26-এর জানুয়ারি মানে 26-এর ডিসেম্বর বা নভেম্বরে চলে যায়। সো আমরা না এগুলো সব স্পেকুলেট করছি, আমি ধারণা করছি যে এরকম হতে পারে, আপনি আপনার মতো ব্যাখ্যা করবেন। ওনারা কিন্তু কোনো কিছু স্পষ্ট করছেন, আমরা শুধু স্পষ্টতাটাই ওনাদের কাছে আশা করেছিলাম।